ইউরোপে ডক্টর ইউনূস বাইডেন বৈঠক আজ। বাংলাদেশ ভারত সম্পর্ক আরও এগিয়ে নিতে একমত তৌহিদ জয়শঙ্কর। 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্র উত্তরণ, রয়টার্সকে সেনাপ্রধান সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারকে সহায়তার প্রতিশ্রুতি। গণতান্ত্রিক শাসনে ফিরতে অন্তর্বর্তী সরকারের কাছে রূপরেখা চায় বিএনপি, সেনাবাহিনীকেও তার দায়িত্ব পালনের আহ্বান। আতঙ্ক কাটিয়ে উঠতে চেনা ছন্দে ফিরেছে পার্বত্য চট্টগ্রাম, ক্রেতা বিক্রেতায় মুখর হাটবাজার পথঘাট, সাদেক ছেড়েছেন পর্যটকরা। এবং কক্সবাজারের চকরিয়া অভিযান খালে যৌথ বাহিনীর উপর হামলা, লেফটেন্যান্ট তানজিম নিহত, অস্ত্রসহ 6 জন আটক। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার বেলা 11টায় জাতিসংঘ সদর দপ্তরে বৈঠকে মিলিত হবেন তারা। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিয়ে এবং অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হতে পারে। এর আগে সোমবার ভোরে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিরাপত্তা, গণমাধ্যম সহ সব মিলিয়ে 57 জন সফর সঙ্গী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান ডক্টর ইউনূস। 27 সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। এছাড়া নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক করার কথা রয়েছে। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও ভারত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসাথে এগিয়ে যাওয়ার উপর একমত হয়েছে তারা। মঙ্গলবার সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এ সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না সেনাবাহিনী, যতই বাধা আসুক ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এছাড়াও আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্র উত্তরণের সরকারকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতিও দেন তিনি। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানান সেনাপ্রধান। আরো জানাচ্ছেন লুৎফর কবির। গেল 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে ঠেলে সাজানোর পদক্ষেপ এবং সংস্কার চলছে এই শান্তিতে নোবেলজয়ী হাত ধরেই। অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনা ও নির্বাচন ব্যবস্থায় সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার ঢাকায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের চলমান পরিস্থিতি উঠে আসে। সেনাপ্রধানের এই সাক্ষাৎকারকে বিরল হিসেবে বর্ণনা করেছে রয়টার্স। সাক্ষাৎকারের সময় সেনাবাহিনীর ইউনিফর্ম পরা ছিলেন ওয়াকারুজ্জামান। এ সময় বলেন, পরিস্থিতি যাই ঘটুক না কেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে সমর্থন দিয়ে যাবেন, যেন তিনি দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন করতে পারেন। এ সময় নির্বাচন প্রসঙ্গ উঠে আসে সাক্ষাৎকারে। আগামী 18 মাসের মধ্যে যেন দেশে নির্বাচন হতে পারে, সেজন্য অন্তর্বর্তী সরকারকে সহায়তার প্রতিশ্রুতি দেন সেনাপ্রধান। সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় হওয়া উচিত উল্লেখ করে জনগণকে ধৈর্য ধরার উপর জোর দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে নিয়মিত বৈঠক হচ্ছে, এমনটা রয়টার্সকে জানিয়েছেন ওয়াকারুজ্জামান। ডক্টর ইউনূসের সঙ্গে তার সুসম্পর্ক এবং এই সরকার ব্যর্থ হওয়ার কারণ নেই বলে মনে করেন ওয়াকারুজ্জামান। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরতে কোনো ভুল বোঝাবুঝির জায়গা না রেখে জনগণের সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের কাছে রূপরেখা চায় বিএনপি। দেশের জবাবদিহিমূলক নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ভালো কিছু আশা করা যাবে না বলেও মনে করেন দলটির নেতারা। এ সময় সেনাবাহিনী তার দায়িত্ব যথাযথ পালন করবে বলেও আশা জানান তারা। সাইফুল রিপনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গেল 8 আগস্ট শপথ নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। শপথ গ্রহণের 1 মাসের মধ্যে পুলিশ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কারে 6টি কমিশন গঠন করে নতুন সরকার। 1.5 বছরের মধ্যে সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানে
অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজ সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে সেনাবাহিনীও। এমন প্রেক্ষাপটে বিএনপি নেতাদের দাবি, স্বৈরাচার সরকার পালিয়ে গেলেও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে ষড়যন্ত্র অব্যাহত আছে। আওয়ামী লীগের নেত্রী না পালিয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের তো আরো শত শত লোকের নেতা আছে যাদের কাছে যথেষ্ট অবৈধ অর্থ আছে। এই অবৈধ অর্থ দ্বারা তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, এবং আরও দল আছে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। কিন্তু মানুষের মুখে মুখে এই বিশৃঙ্খলা সব করতেছে বিএনপি। তো বিএনপি সেটা থেকে মুক্ত হতে চায়। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরলেই জনগণের সংকট নিরসন সম্ভব উল্লেখ করে নির্বাচনের রোডম্যাপ দাবি করেছেন বিএনপি নেতারা। জনসমর্থিত সরকার গণতান্ত্রিক সরকার না। এটা 111 যখন আসছিল তখন কিন্তু এই দেশের আপাময় 70-80% লোক কিন্তু ওই সরকারকে সমর্থন করছিল। কিন্তু ওটা কি গণতান্ত্রিক ছিল? সাংবিধানিকও ছিল না, গণতান্ত্রিকও ছিল না। এখন ওনারা আমাদের যারা সমর্থিত সরকার, আমরা সমর্থন এখনও করি, গঠন করার সময় করতে, ভবিষ্যতেও করব, কিন্তু আমাদেরকে একটা রোড ম্যাপ দিতে হবে। এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিকল্প নেই বলেও মনে করেন বিএনপির নীতি নির্ধারকরা। ডক্টর ইউনূসের সরকারকে আমরা যৌক্তিক সময় দেব, তবে গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে তাদের যে প্রতিশ্রুতি সেটি তারা বলিষ্ঠভাবে পুনর্ব্যক্ত করবেন, এটাই আমরা আশা করি। এবং তার জন্য যেহেতু গণতন্ত্রই যদি চান তাহলে স্টেক হোল্ডার হলো পলিটিক্যাল পার্টিস, এদের নির্বাচন ছাড়া তো গণতন্ত্র উত্তরণের কোনো পথ নেই। তিনি যেন সংসদে প্রতিনিধিত্ব আছেন এমন সব রাজনৈতিক দলের সাথে তিনি যেন ডায়ালগ করেন, এবং যাতে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না থাকে। জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠায় সেনাবাহিনীও তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে বলে প্রত্যাশা করে বিএনপি। দেশের কল্যাণের জন্য পদক্ষেপ নেবেন ভবিষ্যতেও, এবং একটি জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠার জন্য তারা উদ্যোগ নেবেন, এটাই আমরা আশা করি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। নির্বাচন কমিশন সংস্কারে নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশ দেওয়া হবে, তবে বাস্তবায়নের দায়িত্ব সরকার সহ সংশ্লিষ্ট সবার বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জানান, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই নির্বাচন ব্যবস্থার সংস্কারের সুপারিশ প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে, তবে নির্বাচনের দিনক্ষণ নিয়ে কিছু জানাননি ডক্টর বদিউল আলম মজুমদার। সকল নির্বাচনী ব্যবস্থার সকল দিক নিয়ে আমরা পর্যালোচনা করব, এবং তার ভিত্তিতে আমরা সুপারিশ প্রণয়ন করব, এবং এটা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আমাদের নয়। তো আমরা সুপারিশ করার দায়িত্ব, এবং আমরা আপনাদের সহায়তা লাগবে এই কাজটা সুচারুরূপে সম্পন্ন করার জন্য। ব্যাংকিং খাত সংস্কার, অর্থ পাচার রোধে সহায়তা, ট্যাক্স রিটার্ন ব্যবস্থা আধুনিকায়নে আইএমএফ এর সহায়তা চেয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে উপদেষ্টা এ তথ্য জানান। বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে নানা সংস্কারের জন্য অর্থ প্রয়োজন। বিষয়টি আইএমএফ মিশনকে জানানো হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে কি কি সংস্কার করেছে তাও তাদের জানানো হয়েছে। এক্ষেত্রে আইএমএফ এর আর্থিক সহ কারিগরি সহায়তা দরকার। উপদেষ্টা আরও জানান, এ বিষয়ে বিশ্ব ব্যাংক সহ অন্য উন্নয়ন সহযোগীদের সঙ্গেও আলোচনা হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সহায়তার বিষয়ে কাজ করছে তারা। অক্টোবরে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের বৈঠক এ বিষয়ে মূল আলোচনা হবে বলেও জানান তিনি। দেশীয় সম্পদ আহরণ করে করবে, কিন্তু এর মধ্যে কিছু কিছু জিনিস আছে সেটা বিদেশি সাহায্য বিদেশি লাগবে। এর মধ্যে আইএমএফ একটা আমাদের অন্যতম হিসেবে আইএমএফ, যারা সাধারণত ব্যালেন্স অফ সাপোর্ট দেয়, এবং এটা ব্যাংকিং সেক্টর এবং রেভিনিউ সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সব দেশই এদের সাথে আজকে আমাদের আলাপ হলো, একটা মিশন আসছে যে আমাদের সম্ভাব্য কি কি আমাদের দরকার। রাজধানীর শাহবাগ থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া রাজধানীর তেজগাঁও ও শেরেবাংলা নগর থানার আলাদা 2 হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 4 জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। শাহিদুজ্জামান সাকিবকে সঙ্গে নিয়ে নাফিয়া ফারজানার প্রতিবেদন। মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগ থানার হত্যা মামলায় আদালতে হাজির করা হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে।
চানখারপুলে ইসমামুল হক নামে এক কিশোরকে গুলি করে হত্যা মামলায় শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা আদালতকে একটি কথা বলেছি, এই সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন এর নেতৃত্বে, এর প্রত্যক্ষ মদদে, এর নির্দেশে ছাত্র জনতার বুকে গুলি চালায়। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। একজনকে লুকেট করতে গেলে লোকেশন কালেকশন মোবাইলের মাধ্যমে হয়, সেই লোকেশন কালেকশন করলেই উনার অস্তিত্ব পাওয়া যায় কোথায় ছিলেন। সেই প্রসঙ্গে আমরা বলেছি যে তাকে নিয়ে আবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কোনো যৌক্তিকতা নাই। এদিকে রাজধানীর তেজগাঁও থানায় শিক্ষার্থী তৌহিদুল ইসলাম হত্যা এবং শেরেবাংলা নগর থানায় শাহাবুদ্দিন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় সালমান এফ রহমান, আনিসুল হক, সাবেক এমপি শাহজাহান খান ও সাদেক খানকে। উভয় পক্ষের শুনানি শেষে জামিন না মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। এই পৃথক দুটি হত্যাকাণ্ড ঘটেছিল পৃথকভাবে। এই মামলায়ও বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া এদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছে। এই মামলাগুলি রাজনৈতিকভাবে এবং আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় আমাদেরকে সম্পৃক্ত করে বারবার শুনানি দেখানো হচ্ছে। আসামিদের হাজিরা ঘিরে আদালত প্রাঙ্গণে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। আতঙ্ক কাটিয়ে চেনা ছন্দে ফিরেছে পার্বত্য চট্টগ্রাম। আবারও পাহাড়ি বাঙালি ক্রেতা বিক্রেতায় মুখর হয়ে উঠেছে হাটবাজার। ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। মঙ্গলবার সকাল থেকে সাজেক ছেড়ে যায় আটকে পড়া পর্যটকরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাঙামাটির বনরূপা বাজার। গেল 20 সেপ্টেম্বর পাহাড়ি বাঙালিদের মধ্যে এখানে সংঘর্ষের সূত্রপাত হয়। তবে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের পরিদর্শন ও আলোচনা করে সংকট নিরসনে ব্যবস্থা নেওয়ায় আতঙ্ক কাটিয়ে চেনা ছন্দে ফিরেছে পার্বত্য জেলা রাঙামাটি। অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। 72 ঘন্টার অবরোধ শেষে সড়কগুলো আবারও পুরনো রূপ পেতে শুরু করেছে। শহরে চলাচলের একমাত্র বাহন সিএনজি অটোরিকশায় যাত্রীর পরিবহনে আবারও বেড়েছে ব্যস্ততা। পাহাড়ি বাঙালি ক্রেতা বিক্রেতায় মুখর হয়ে উঠেছে ঐতিহ্যবাহী বনরূপা বাজারটি। হ্যাঁ, আস্তে আস্তে কিছু মানুষ বাইর হচ্ছে। কালকে তো জানি না, কালকে বাজারে আমি আসি নাই, মানুষ আছে কি নাই দেখি না, বাসায় ছিলাম। আজকে তো মোটামুটি কিছু মানুষ দেখা যায় বাজারে বাইরে হয়েছে আর কি। একটু বের হচ্ছে মানুষ। এতদিন অনেকদিন আতঙ্কে ছিল, ঘটনাটাও অনেক বড় ছিল। এখন আমরা সবাই আতঙ্কে ছিলাম আগে, এখন একটু বাইরে হচ্ছে, মোটামুটি দেখি কি অবস্থা হয়। আমরা পাহাড়ি বাঙালি ভাই ভাই, আমরা সবসময় একসঙ্গে বসবাস করতে চাই এই পার্বত্য জেলাতে। পরিস্থিতি অনেকটাই শান্ত জানিয়ে ধীরে ধীরে বেচাকেনা শুরুর কথা জানালেন এই ব্যবসায়ী নেতা। গত 20 তারিখের ঘটনার পর বর্তমান বাজারের মোটামুটি পরিস্থিতি শান্ত। গতবার ডিসি স্যার, এসপি স্যার, আব্দুল কমান্ডার স্যার এসে দেখে গেছেন। সবকিছু ঘুরে ফিরে ওনারা আশ্বস্ত করেছেন যে আর এমন অস্থিতিশীল পরিস্থিতি হবে না। চলমান পরিস্থিতিতে যৌথ বাহিনীর টহল চলমান আছে জানালেন জেলা প্রশাসক। আজকে সকল দোকানপাটও খোলা হয়েছে। মানুষের জীবনযাত্রা এখন আপনারা দেখতে পাচ্ছেন স্বাভাবিক আছে এবং এটা যেন বজায় থাকে সেজন্য কিন্তু এখন পর্যন্ত আমাদের যৌথ যে টহলটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সকলে মিলে কিন্তু যৌথ টহল কিন্তু চলমান আছে। খাগড়াছড়িতে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় দূরপাল্লার গাড়ি চলাচল। এদিকে সাজেকে 3 দিন আটকে থাকার পর নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন পর্যটকরা। সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় সকাল 7টায় সাজেক থেকে পর্যটকদের নিয়ে 122টি পিকআপ, জিপ, 23টি সিএনজি ছেড়ে যায়। এর বাইরে শতাধিক মোটরসাইকেলে করে সাজেক ছেড়েছেন বহু পর্যটক। সকল সংকট কেটে আবারও পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি প্রতিষ্ঠা হোক প্রত্যাশা সবার। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানের সময় নিহত হয়েছেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারওয়ার। গতরাতে 12টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর 39টি এসটি ব্যাটালিয়নের দল সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায়। সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হওয়ার চেষ্টা করলে লেফটেন্যান্ট তানজিম 2 সন্ত্রাসীকে চ্যালেঞ্জ করেন। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং তার ঘাড়ে ছুরি আঘাত করে।
এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত চকরিয়া খ্রিস্টান হাসপাতালে নিয়ে যাওয়া হলে রামু সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে ভোর 5:40 কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেখছেন দেশ জনপদ সংবাদ। চলমান অসন্তোষ নিয়ে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এবং যেই দাবিগুলো সময় সাপেক্ষে আলোচনার ভিত্তিতে আপনাদের শ্রমিকদের সাথে মেনে নেওয়া যায় সেগুলো আমরা মেনে নেব খুব দ্রুতই। আপনাদের প্রতি আহ্বান থাকবে দেশের শিল্পকে বাঁচানোর জন্য, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য এবং যেই নতুন বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি তাকে সমুন্নত রাখা এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা স্ব কর্মস্থলে ফিরে যাবেন। আগামীকাল থেকে প্রত্যেকটা কারখানা যাতে চলমান থাকে, প্রত্যেকটা কারখানার কার্যক্রম চলমান থাকে, আমাদের ইন্ডাস্ট্রি যাতে বাঁচে, আমাদের শিল্প যাতে হাতছাড়া না হয়, সেজন্য শ্রমিক, মালিক, সরকার সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এবং শ্রমিকদের প্রতি আহ্বান থাকবে আপনারা কর্মস্থলে ফিরে যাবেন। আলটিমেটলি যদি শিল্প না বাঁচে তাহলে শ্রমিকও বাঁচবে না, এই সরকারেরও প্রয়োজন হবে না এবং মালিকও বাঁচবে না। তাই আমাদেরকে শিল্পকে বাঁচাতে হবে, আমাদের ইন্ডাস্ট্রি যাতে আমাদের হাতে থাকে সেটা নিশ্চিত করতে হবে এবং মালিক পক্ষের প্রতি আমার আহ্বান থাকবে যে শ্রমিকের যেই বেতন, যে জায়গায় বকেয়া বেতন আছে খুব দ্রুত পরিশোধ করার জন্য আপনারা ব্যবস্থা নেবেন এবং আগামীকাল থেকে এই দাবিগুলো মেনে নেওয়ার প্রেক্ষিতে যদি কোনো পক্ষ কোনো প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করে, সেটা যদি কোনো মালিক পক্ষ বেতন দেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করে এবং সদিচ্ছার অভাব থাকে এবং শ্রমিক পক্ষের দিক থেকেও যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয় তাহলে সেটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সরকার যেহেতু সবগুলো দাবির বিষয়ে আলোচনা হয়েছে এবং একটা সমাধানে আমরা পৌঁছাতে পেরেছি, সরকার এখন কোনো প্রকার বিশৃঙ্খলা আর কোনোভাবেই বরদাস্ত করবে না এবং সেটার ব্যাপারে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। সম্মানিত শ্রম উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি আমাদের মন্ত্রণালয় থেকে যে কমিটমেন্ট ব্যক্ত করেছেন, আমি আশা করছি যে আগামীকাল থেকে সব স্বাভাবিকভাবে গতিতে চলবে। আমি এই পর্যায়ে আমাদের আরেকজন উপদেষ্টা এখানে আছেন, আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মিস ফরিদা আক্তার। আমি অনুরোধ করে উপদেষ্টা মহোদয়কে কিছু করার জন্য ঠিক আছে। না, আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমাদের গার্মেন্ট শিল্পের যারা নেতারা এসছেন আজকে এবং আমাদের যে শ্রমিক নেতারা আসছেন, নেতা নেত্রীরা আসছেন এবং তাদের সাথে যে একটা শ্রমিকদের যে সম্পর্ক, এটার ভিত্তিতে আজকে যে আলোচনা হয়েছে এবং আমরা চলমান অসন্তোষ নিয়ে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে বৈঠক করছিলেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মৎস্য পরিবেশ উপদেষ্টা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। 1 অক্টোবর থেকে ঢাকার সুপার শপগুলোতে আর 1 নভেম্বর থেকে দেশের সব কাঁচা বাজারে অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান হবে, জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজান আহসান। মঙ্গলবার সকালে রাজধানী মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে ক্লিন আপ কার্যক্রম উদ্বোধন ও পলিথিনের বিকল্প সামগ্রী বিতরণ শেষে মতবিনিময় করেন তিনি। উপদেষ্টা জানান 1 অক্টোবর হতে নিজ উদ্যোগে অবৈধ পলিথিন শপিং ব্যাগ বর্জন করবে বাজার কর্তৃপক্ষ আর পরিবেশ অধিদপ্তর সচেতনামূলক কর্মসূচি পালন করবে। এরপর 1 নভেম্বর থেকে সারা দেশে আইন প্রয়োগ শুরু হবে। আইনে নিষিদ্ধ প্লাস্টিক যেটা হচ্ছে পলিথিন ব্যাগ এবং প্রোপাইলিং ব্যাগ, সেটার উপরে আমাদের কার্যক্রম আগামী 1 তারিখ থেকে 1 অক্টোবর থেকে আমরা ঢাকা কেন্দ্রিক শুরু করছি। সুপার শপিং মলগুলোর পাশাপাশি আমরা 1 নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতেও আমাদের কার্যক্রম, তখন কিন্তু এনফোর্সমেন্ট কার্যক্রম হবে, আজকের মতো না আলাপ আলোচনার কার্যক্রম হবে না। বিগত সরকারের শাসনামলে গায়েবী মামলা দায়েরে জড়িতদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার।
রিটে কমিশন গঠনের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া গায়েবী মামলার শিকার হওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ চাওয়া হয়েছে রিটে। যে রাষ্ট্রীয় প্রশাসন আইন আদালতকে ব্যবহার করে গায়েবী মোকদ্দমা সৃষ্টি করা হলো শুধু রাজনৈতিক উদ্দেশ্যে, তাদের আইনের আওতার জন্য, তারা আইনের আওতায় আসবে এই জন্য যে তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পরিবর্তে সংবিধানের ২১-২ ধারাকে তারা লঙ্ঘন করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, মিথ্যার আশ্রয় নেওয়া এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। তাদেরকে চিহ্নিত করার জন্য একটা কমিশন গঠন করা হোক। ২৮৫ শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ ১৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। এর আগে গেল ১৪ জানুয়ারি ৯০ দিনের মধ্যে ২৮৫ শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে নিয়োগ দিতে নির্দেশ দেন হাইকোর্ট। যেহেতু ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়া, তাই পূর্বের কোটার আলোকে তথা ১০% কোটায় ২৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। রায়ের বিরুদ্ধে আপিল না করে মানবাধিকারের দৃষ্টিতে দেখে দ্রুত বাস্তবায়ন এবং নিয়োগের আহ্বান জানিয়েছেন রিটকারীরা। সংবিধানের 28-এ যেটা বলা আছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আগে আনার জন্য যে কোনো পদক্ষেপ নেওয়া যাবে, সেটাকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। সর্বশেষ একটি নির্দেশনা দিয়ে মহামান্য হাইকোর্ট সরাসরি একটি নির্দেশনা দিয়েছেন যে the respondent are directed to appoint the petitioner, যে এই যে 285 জন আমাদের পিটিশনার রয়েছে তাদেরকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৎকালীন সার্কুলার আলোকে যে 10% কোটা ছিল তার আলোকে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। দেখছেন দেশ জনপদ সংবাদ। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনি ছাত্র হত্যার ঘটনা ঘটে। ভাত খাইয়ে তারপর হত্যা করা হয় তোফাজ্জলকে। পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে চট্টগ্রামেও, তবে মারার ধরন ছিল ভিন্ন। গান গাইতে গাইতে পিটিয়ে হত্যা করা হয় শাহাদাত নামে এক যুবককে। ঘটনাটি 14 আগস্টের হলেও বিষয়টি জানাজানি হয়েছে কয়েকদিন আগে। সহকর্মী AK-M নাজিমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবেই গানের সুরে সুরে প্রকাশ্যে নির্যাতন করা হচ্ছে একজনকে। এমনকি যুবকের দেহটি নিথর হয়ে গেলেও উৎসব থামেনি হত্যাকারীদের। গেল 13 আগস্ট রাতে চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এলাকায় শাহাদত নামে এই যুবকের ওপর চলে এমন অমানসিক নির্যাতন। পরে 14 তারিখ শাহাদতকে ফেলে দেয়া হয় প্রবর্তক মোড়ে মেডিকেলের পাশেই। সেখানে 5 ঘন্টা পড়ে থাকলেও তাকে নেওয়া হয়নি হাসপাতালে, যার পরিণতি অকাল মৃত্যু। সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা। অন্যের বাসায় কাজ করে সংসার চালান তিনি। নগরীর ফলমন্ডি এলাকার ব্রয়লার কলোনিতে স্ত্রী, বোন আর মাকে নিয়ে থাকতো শাহাদত। ওর বন্ধুরা আমাদের এখানে আসি ওকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। আগের দিন নিয়ে গেছে, পরের দিন আমরা লাশ পাইছি। এরকম কেন মারবে? এরকম সরকার করে কেন মারবে? এটি বিচার চাই সরকারের কাছে। কি কারণে সেদিন তার উপর এমন বর্বরতা চলে তা এখনো জানে না কেউ। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। বন্ধুদের সাথে কি হয়েছে আমরা জানি না। বন্ধুরা তাকে ওখানে মারধর করতেছে, ছাত্ররা বলছে কি 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 বলতেছে, যখন বললো বলতেছে মোবাইল চোর। আমরা একটা মানুষ মনে করে আপনারা ধরেন নাই না, এটা কারে ফালাইছে এটা আমরা বলতে পারছি, প্রাইভেট কার থেকে ফালা দিয়ে গেছে। জড়িতদের খুঁজে বের করার কাজ চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা। ইতিমধ্যে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, আমরা সেটা নিয়ে কাজ করতে গিয়ে দেখতে পাই যে এই বডিটি, এই শাহাদত হোসেন আসলে ওই ভিকটিম যাকে গান গিয়ে পেটানো হচ্ছে, এবং এটি শনাক্ত করেছেন ভিকটিমের স্ত্রী শারমিন। এটা নিয়ে আমরা ইতিমধ্যেই পর্যালোচনা করছি, বিশ্লেষণ করছি। এখানে এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদেরকে অতি দ্রুতই আমরা আশাবাদী যে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। আইন নিজের হাতে তুলে নিয়ে এসব হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি এলাকাবাসীর। তা না হলে সমাজে এর বিরূপ প্রভাব পড়বে বলছেন সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। ময়মনসিংহের মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ ইদ্রিস আলী সহ 3 শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। গেল 5 বছরে ভর্তি ও ফরম পূরণ খাতে তারা হাতিয়ে নিয়েছে 2 কোটি টাকা। বিভিন্ন খাত দেখিয়ে অবৈধভাবে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি স্বীকারও করেন অধ্যক্ষ নিজে। সহকর্মী ইলিয়াস আহমেদ তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
শিক্ষাই জাতির মেরুদণ্ড হলেও কিছু ক্ষেত্রে বাস্তবতা একেবারে ভিন্ন। শিক্ষা গ্রহণ পদ্ধতি সহজ করার কথা থাকলেও অনেক সময় তৈরি করা হয় জটিলতা। এমনই কিছু বাজে অভিজ্ঞতা হচ্ছে শহীদস্মৃতি সরকারি কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। সেখানে 2022-23 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বাবদ সরকার সর্বোচ্চ 2,560 টাকা নির্ধারণ করলেও নেওয়া হচ্ছে আরও বেশি। কলেজের অধ্যক্ষ ইদ্রিস আলীর নির্দেশে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া হচ্ছে সর্বোচ্চ 3,260 টাকা। অভিযোগ রয়েছে গেল 5 বছরে একাদশ শ্রেণীর অতিরিক্ত ভর্তি ফি থেকেই 43 লাখ টাকা নেন অধ্যক্ষ ইদ্রিস আলী। সহযোগী অধ্যাপক শাহ মোহাম্মদ মাহফুজুল বাড়ি এবং গ্রন্থাগারিক আলী হায়দার সিন্ডিকেট। দ্বাদশ ও স্নাতকে ভর্তি ফর্ম বাবদ এই সিন্ডিকেট হাতিয়েছেন 2 কোটি টাকা। বলছে এই কমিটির 70% টাকা উনি রেখে দিবেন, বাকি 30% টাকা সবার মধ্যে ডিস্ট্রিবিউট হবে। একটু আমি রাজি হয়ে যাই। শিক্ষার্থীরা বলছেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের এমপিদের ছত্রছায়ায় কলেজটিতে দুর্নীতির রাজ্য করেছেন অধ্যক্ষ ইদ্রিস আলী। কলেজে নানা ধরনের অনিয়ম এবং লুটপাট দুর্নীতির ঘটনা ঘটে আসছে দীর্ঘদিন ধরেই। এখানে যদি কেউ প্রতিবাদ করে তাদেরকে বদলি করে দেওয়া হয়, বিভিন্ন টিচার যারা আছেন না তাদেরকে বিভিন্ন ধরনের ভয় ভীতি প্রদর্শন করা হয়। ভর্তি ফর্মের সময় আপনার টাকা বেশি নেওয়া, তারপর মনে করলেন যে এবার এই কলেজের নিজস্ব জমি আছে কাজলকুটা বিল, সেখানে আপনার বিল্লাল সরকারের জামাতা তার সাথে যুগসাজশ করে আপনার মাছ চাষ করে। অতিরিক্ত টাকা নেয়ার বিষয়টি স্বীকার করে অধ্যক্ষ ইদ্রিস আলী জানিয়েছেন সেই টাকা অন্য খাতে ব্যয় করা হয়েছে। এই টাকাটা দিয়ে ধরো আমরা ওই যে ধরো আইডি কার্ডে 30 টাকা ধার্য আছে, তো এই বেসরকারি কলেজে দেখা গেল যে মানে এত সুন্দর আইডি কার্ড দেয় আমরা পারি না কোনোভাবে। এই 30 টাকা আবার আইটি ব্যাগটে দিয়ে 26-27 টাকা থাকে, তখন আমরা ওই জায়গায় কিছু সাবসিডি দিই। নিজে চিঠি বানিয়ে অধ্যক্ষের অতিরিক্ত টাকা নেওয়া অপ্রত্যাশিত বলছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যান। প্রান্তিক পর্যায়ে শিক্ষার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি ব্যতীত বিশেষ করে সরকারি কলেজের কোনো ওয়ে নাই, কোনোভাবেই নিতে পারে না। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের আগ পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে সারা দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে কুমিল্লা জেলা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় আদর্শ সদর উপজেলার 40টি মাধ্যমিক বিদ্যালয় ও 18টি মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন। আগামী 3 মাসের মধ্যেই তাদের সকল দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা মানববন্ধনে অংশ নেন। পরে বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করে সকল প্রকার বৈষম্য মুক্ত করার দাবি জানান তারা। বাগেরহাটে দুপুরে বেসরকারি স্কুল ও মাদ্রাসার শিক্ষা পরিবারের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এদিকে ঝিনাইদহ ও নেত্রকোনায় একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা সচিব বরাবর স্মারকলিপি পেশ করেন শিক্ষকরা। শিক্ষার বৈষম্য দূরীকরণের লক্ষ্যে প্রধান শিক্ষকদের টাইম স্কেল এবং সহকারী প্রধান শিক্ষকদের টাইম স্কেল এবং পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া প্রদান করতে হবে। সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে অনতিবিলম্বে জাতীয়করণের আমরা জোর দাবি জানাচ্ছি। সরকারি স্কুলের তুলনায় বেসরকারি স্কুলের শিক্ষকগণ অনেক পিছিয়ে আছে। ঈদ বোনাস, বেতন, বাড়ি ভাড়া এবং ডাক্তারি খরচ সবকিছুতে আমরা অত্যন্ত বৈষম্যের শিকার হয়ে আসছি। আমরা দাবি রাখছি আমরা যেন পুরোপুরিভাবে জাতীয়করণ করে আমাদেরকে সেই সুফল সরকারি বেসরকারি বৈষম্য মুক্ত করা হয়। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিউ ইয়র্কে ডক্টর ইউনুস বাইডেন বৈঠক আজ। বাংলাদেশ ভারত সম্পর্ক আরও এগিয়ে নিতে একমত তৌহিদ জয়শঙ্কর। 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্র উত্তরণ। রয়টার্সকে সেনাপ্রধান সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারকে সহায়তার প্রতিশ্রুতি। গণতান্ত্রিক শাসনে ফিরতে অন্তর্বর্তী সরকারের কাছে রূপরেখা চায় বিএনপি। সেনাবাহিনীকেও তার দায়িত্ব পালনের আহ্বান। আতঙ্ক কাটিয়ে চেনা ছন্দে ফিরেছে পার্বত্য চট্টগ্রাম। ক্রেতা বিক্রেতার মুখর হাটবাজার পথঘাট সাজেক ছেড়েছেন পর্যটকরা।
এবং কক্সবাজারের চকরিয়ায় অভিযানকালে যৌথ বাহিনীর উপর হামলা, লেফটেন্যান্ট তানজিম নিহত, অস্ত্রসহ 6 জন আটক। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।